আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা জারণ বিজারণের উপরে ক্লাস নিব। আমরা সপ্তম অধ্যায় থেকে যে রিঅ্যাকশনগুলো থেকে হচ্ছে আমাদের জারণ বিজারণ বিক্রিয়াগুলো দিয়ে থাকে, আমরা মেইনলি হচ্ছে সেই বিক্রিয়াগুলো নিয়ে আলোচনা করব। আমরা অনেক স্টুডেন্ট আছি যারা হচ্ছে বিক্রিয়া থেকে হচ্ছে জারণ বিজারণ নির্ণয় করতে পারি না, মানে জারণ বিজারণ নির্ণয় করাটা আমাদের কাছে কঠিন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এরপর হচ্ছে যে স্টুডেন্টগুলো হচ্ছে তোমরা জারণ বিজারণের উপরে ক্লাস চেয়েছিলা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখো আজকে হচ্ছে আমরা সপ্তম অধ্যায় থেকে সবগুলো রিঅ্যাকশন হচ্ছে একত্র করে সেই রিঅ্যাকশনগুলো থেকে ইনশাআল্লাহ জারণ বিজারণ নির্ণয় করা শিখবো। তাহলে চলো কথা না বলে হচ্ছে আমরা শুরু করে দিই। তাহলে দেখো আমি বোর্ডে মোটামুটিভাবে 10টা রিঅ্যাকশন লিখে ফেলছি, মানে সপ্তম অধ্যায় থেকে যে রিঅ্যাকশনগুলো মানে সপ্তম অধ্যায়ের যে রিঅ্যাকশনগুলো থেকে জারণ বিজারণ মানে বিক্রিয়ার যে প্রশ্ন করে আমি মোটামুটিভাবে লেখার চেষ্টা করেছি সবগুলো রিঅ্যাকশনকে একত্রে করে। তাহলে দেখো তোমাদেরকে জারণ বিজারণ বিক্রিয়া নির্ণয় করার জন্য প্রথমে একটা জিনিস তোমাদেরকে মাথায় থাকতে হবে, সেটা হচ্ছে অবশ্যই তাদের যোজনী। আর আমরা জানি ধাতুর ক্ষেত্রে যোজনী হচ্ছে ধনাত্মক জারণ সংখ্যা, মানে যোজনীটাই কিন্তু আমাদের জারণ বিজারণ বিক্রিয়ায় জারণ সংখ্যা হিসেবে কাজ করে। তাহলে দেখো আমরা ধাতুর ক্ষেত্রে জানি হচ্ছে আমাদের জারণ মান হচ্ছে ধনাত্মক এবং অধাতুর ক্ষেত্রে হচ্ছে আমাদের জারণ মান হচ্ছে ঋণাত্মক। এরপরে দেখো আমাদের যদি বিক্রিয়ার ক্ষেত্রে দুইজনই ধাতু থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখবো যে মানে দুইজনই যদি অধাতু থাকে, তাহলে সেই ক্ষেত্রে দেখবো যে অধাতুটা বাম দিকে অবস্থিত তাকে হচ্ছে আমরা ধনাত্মক ধরবো, আর যে ডান দিকে অবস্থিত তাকে হচ্ছে আমরা ঋণাত্মক ধরবো। তাহলে দেখো প্রথম রিঅ্যাকশনটা থেকে হচ্ছে আমরা জারণ বিজারণ নির্ণয় করা শিখি। তাহলে দেখো প্রথম রিঅ্যাকশনটা হচ্ছে কপার অক্সাইড প্লাস হচ্ছে কার্বন বিক্রিয়া করে হচ্ছে কপার প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে দেখো অনেক সময় কিন্তু আমাদের এভাবে রিঅ্যাকশন গুলো দেওয়া থাকবে না, আমাদের হচ্ছে বিক্রিয়ক, মানে একটা বিক্রিয়ার হচ্ছে বিক্রিয়ক দেওয়া থাকবে কিন্তু উৎপাদ দেওয়া থাকবে না। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে উৎপাদকে বের করে নিতে হবে, ঠিক আছে? তাহলে দেখো আমার মনে করো এই বিক্রিয়াতে আমাদের উৎপাদ দেওয়া নেই, তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, উৎপাদটা হচ্ছে বের করে নিতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের বিক্রিয়া করবে হচ্ছে কার্বন এবং কি অক্সিজেন, কার্বন এবং অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড, আর এখানে অবশিষ্ট থাকবে হচ্ছে কপার, ঠিক আছে? তাহলে এবার দেখো এখানে উৎপন্ন হবে হচ্ছে কার্বন মনোক্সাইড উৎপন্ন হবে এবং হচ্ছে কপার উৎপন্ন হবে। এবার কাজ হচ্ছে আমরা তাদের জারণ সংখ্যা লিখবো, ঠিক আছে? আর কিভাবে জারণ সংখ্যা লিখবো, মেইন কথা হচ্ছে তারা যে যৌগটা গঠন করবে, যৌগ গঠন করার সময় তাদের যে ব্যবহৃত যোজনী, মানে তাদের যে যোজনী ব্যবহৃত হবে, সেই ব্যবহৃত যোজনী হচ্ছে তাদের জারণ সংখ্যা হিসেবে কাজ করবে। দেখো এখানে যদি আমরা কপার অক্সাইডের দিকে খেয়াল করি, কপার অক্সাইড, তাহলে দেখো তো এই কপার অক্সাইড যখন গঠিত হয়েছে সেক্ষেত্রে কপার এবং অক্সিজেনের ব্যবহৃত যোজনী হচ্ছে 2-2। তাহলে দেখো এখানে যে কপার অক্সাইড গঠিত হয়েছে, মানে এই যে দুইজন মৌল মিলে যে একটা যৌগ গঠিত হয়েছে, মানে কপার অক্সাইড, কপার এবং অক্সিজেন মিলে যে কপার অক্সাইড গঠিত হয়েছে, এই ক্ষেত্রে কপারের ব্যবহৃত যোজনী হচ্ছে 2 এবং অক্সিজেনের ব্যবহৃত যোজনী হচ্ছে কি 2-2। 2-2 কিন্তু আমাদের কাটা গেছে, ঠিক আছে? অনেক সময় কিন্তু আমাদের এভাবে হচ্ছে যৌগ দিয়ে এমসিকিউ গুলো করে থেকে, যেমন হচ্ছে কপার অক্সাইডে আমাদের এখন যদি বলা হয় যে কপার অক্সাইডের জারণ সংখ্যা কত বা ব্যবহৃত যোজনী কত, ঠিক আছে? ব্যবহৃত যোজনী কত, তাহলে বা যোজনী কত, তাহলে আমরা যদি বেসিক্যালি ভাবে, আমরা যদি বাহ্যিক ভাবে তাকিয়ে থাকি, তাহলে মানে অনেক স্টুডেন্ট মনে করবে যে ব্যবহৃত যোজনী হচ্ছে 1, তার মানে এখানেও 1 আছে এখানেও 1 আছে। আমরা জানি যখন যৌগ গঠন করে একজনের যোজনী আরেকজনের কাছে চলে যায়, কিন্তু না, এখানে কপার অক্সাইডের ব্যবহৃত যোজনী হচ্ছে কি 2। তার মানে জারণ বিজারণের জন্য আরেকটা জিনিস তোমাদেরকে মাথায় থাকতে হবে, যে যৌগটা গঠিত হয়েছে সেই যৌগের ব্যবহৃত যোজনী কত, ঠিক আছে? তাহলে ব্যবহৃত যোজনী ধাতুর ক্ষেত্রে হচ্ছে আমাদের জারণ সংখ্যা হিসেবে ধনাত্মক হিসেবে কাজ করবে, আর অধাতুর ক্ষেত্রে সে ঋণাত্মক হিসেবে কাজ করবে। তাহলে এবার দেখো তাহলে আমরা কপারের ক্ষেত্রে ব্যবহৃত যোজনী হচ্ছে +2 এবং অক্সিজেনের কত 2, তার মানে আমরা ধাতুর ক্ষেত্রে জারণ সংখ্যা জানি +2 প্লাস হবে, আর অধাতুর ক্ষেত্রে হচ্ছে কি মাইনাস হবে। এরপর যদি কোনো মৌল একা অবস্থায় থাকে, মানে একা যদি বা মুক্ত অবস্থায় যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তার জারণ সংখ্যা হচ্ছে 0। তাহলে কোনো মৌল যদি একা বা মুক্ত অবস্থায় থাকে তাহলে তার জারণ সংখ্যা হচ্ছে কি 0। অনুরূপভাবে কার্বন তো একা বা মুক্ত অবস্থায় আছে, তার মানে এর জারণ সংখ্যা হচ্ছে কি 0।
অনুরূপভাবে কপারও মুক্ত অবস্থায় আছে, তার মানে এর জারণ সংখ্যাও কি 0। এবার দেখো আমি যদি কার্বন এবং অক্সিজেনের ক্ষেত্রে চলে আসি, এখন তোমাদেরকে প্রশ্ন হচ্ছে যে কার্বন এবং অক্সিজেন, আমরা জানি ধাতুর ক্ষেত্রে জারণ সংখ্যা হচ্ছে ধনাত্মক এবং অধাতুর ক্ষেত্রে জারণ সংখ্যা হচ্ছে ঋণাত্মক। এখানে কিন্তু কার্বন এবং অক্সিজেন দুজনেই হচ্ছে অধাতু, তাহলে আমরা কাকে ধনাত্মক ধরবো, কাকে হচ্ছে আমরা ঋণাত্মক ধরবো। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমরা পর্যায় সারণীর দিকে একটু খেয়াল করব, যে পর্যায় সারণী বাম দিকে অবস্থিত থাকবে তাকে হচ্ছে আমরা প্লাস দিব, আর যে পর্যায় সারণীর ডান দিকে অবস্থিত তাকে হচ্ছে আমরা মাইনাস দিব। তাহলে এবার দেখো তো কার্বন মনোক্সাইড, আমরা যদি কার্বন মনোক্সাইডের দিকে তাকাই, তাহলে কার্বন মনোক্সাইডে ব্যবহৃত যোজনী কত? তোমাদেরকে বারবার বলতেছি জারণ বিজারণ যে আমরা নির্ণয় করব, এই ক্ষেত্রে হচ্ছে আমরা তাদের জারণ সংখ্যাটা যে লিখবো, এই জারণ সংখ্যাটা লিখবো হচ্ছে তাদের ব্যবহৃত যোজনী থেকে। ঠিক আছে, এবার খেয়াল করো কার্বন মনোক্সাইডে কার্বন এবং অক্সিজেনের ব্যবহৃত যোজনী কত? তাহলে কার্বন মনোক্সাইডে কার্বনের যোজনীয় 2, অক্সিজেনের ব্যবহৃত যোজনীয় কত? 2। তার মানে কাটা কি হচ্ছে আমাদের কার্বন মনোক্সাইড হয়েছে। ঠিক আছে, তার মানে এবার দেখো তো কার্বন এবং অক্সিজেনের ক্ষেত্রে কার্বন অবস্থিত হচ্ছে আমাদের 6 নম্বরে, আর অক্সিজেন অবস্থিত হচ্ছে আমাদের 8 নম্বরে। তাহলে এবার খেয়াল করো তো কার যোজনী, কার জারণ সংখ্যাকে আমরা ধনাত্মক ধরবো, কার জারণ সংখ্যাকে ঋণাত্মক ধরবো। তার মানে যে বাম দিকে অবস্থিত, মানে যার পারমাণবিক সংখ্যা কম, তাহলে তাকে ধরবো হচ্ছে আমরা ধনাত্মক, আর যার পারমাণবিক সংখ্যা বেশি তাকে ধরবো হচ্ছে আমরা কি? ঋণাত্মক। তাহলে এবার খেয়াল করো, তাহলে আমাদের কার্বনের জারণ সংখ্যা হবে +2 এবং অক্সিজেনের জারণ সংখ্যা হবে কি? -2। তাহলে কার্বনের হচ্ছে আমাদের +2, অক্সিজেনের হচ্ছে আমাদের কি? -2। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি ভাবে আমরা জারণ সংখ্যাটাকে বসিয়ে ফেলাম। এবার হচ্ছে আমাদের জারণ বিজারণ নির্ণয় করার পালা। ঠিক আছে, তাহলে আমরা জারণ বিক্রিয়া কিভাবে নির্ণয় করব? জারণ বিক্রিয়া নির্ণয় করার জন্য আমাদের শর্তটা হচ্ছে যার জারণ সংখ্যা বাড়বে, যার জারণ সংখ্যা কি বাড়বে, আর বিজারণ হচ্ছে যার জারণ সংখ্যা কমবে, জারণ সংখ্যা বা জারণ মান কমবে। তাহলে এই হচ্ছে আমাদের দুইটা শর্ত। একটা হচ্ছে জারণ সংখ্যার ক্ষেত্রে হচ্ছে যার জারণ সংখ্যা বাড়বে বা জারণ মান যার বাড়বে তাকে আমরা জারণ বিক্রিয়া বলবো, আর যার জারণ সংখ্যা বা জারণ মান কমবে তাকে হচ্ছে আমরা বিজারণ বিক্রিয়া বলবো। তাহলে এই ক্ষেত্রে খেয়াল করো আমাদের জারণ বিজারণ বিক্রিয়াটা হয়েছে কপার এবং কি কপার এবং কার্বনের ভেতরে। এবার তোমাদের আরেকটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের বিক্রিয়াতে কিন্তু অনেকগুলো মানে মৌল থাকে, কিন্তু আর জারণ বিজারণ হবে মাত্র 2টা মৌলের ভেতরে। তাহলে প্রথমে আমাকে নির্ণয় করতে হবে যে কোন 2টা মৌলের ভেতরে জারণ বিজারণ হয়েছে, মানে যাদের জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে তাদের ক্ষেত্রে হচ্ছে জারণ বিজারণ হয়েছে, আর যাদের জারণ সংখ্যার পরিবর্তন হয়নি তাদের ক্ষেত্রে জারণ বিজারণ হয়নি। তার মানে এবার যদি তোমরা একটু খেয়াল করো, এখানে দেখো অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2, এখানেও -2, তার মানে এই অক্সিজেনের ভেতরে কি জারণ বিজারণ বিক্রিয়া হয়। তাহলে প্রথমে আমাদের নির্ণয় করতে হবে যে কাদের ভেতরে জারণ বিজারণ হয়েছে। তার মানে আমাদের জারণ বিজারণ হয়েছে কপার এবং কার্বনের ভেতরে, কারণ দেখো এখানে কপারের +2, এখানে 0, এখানে কার্বনের 0 আর এখানে কার্বনের +2। তার মানে আমাদের এখানে ইলেকট্রন আদান প্রদান হয়েছে হচ্ছে কপার এবং কার্বনের ভেতরে, তার মানে অক্সিজেনের সাথে আমাদের কোনো বিক্রিয়া এখানে হয়নি। তার মানে এবার খেয়াল করো, এখানে আমরা এখন নির্ণয় করবো যে কার ভেতরে জারণ হয়েছে কার ভেতরে বিজারণ হয়েছে। তাহলে এখানে দেখো কপার 2+, কপার 2+ থেকে 0, তার মানে 2 থেকে 0-তে আসছে, মানে 2 থেকে 0-তে, তার মানে অবশ্যই কমছে। 2 থেকে 0-তে আসা মানে কি কমে গেছে, তার মানে কমে যাওয়া মানে কি যার জারণ সংখ্যা কমে যাবে বা জারণ মান কমে যাবে তার কি হবে? বিজারণ হবে। ঠিক আছে, তাহলে দেখো এবার হচ্ছে আমরা জারণ বিজারণ নির্ণয় করি। তার মানে কপারের কি হয়েছে দেখো 2 থেকে 0, তার মানে কমে গেছে। তাহলে কমে যাওয়া মানে কি? কমে যাওয়া মানে হচ্ছে বিজারণ। তাহলে কপারের হয়ে গেছে কি বিজারণ। এবার দেখো কার্বন 0 থেকে 2+ হয়েছে, তার মানে কপার হয়েছে 0 থেকে 2 থেকে 0, তার মানে কপারের কমে গেছে, মানে কমে গেছে, তার মানে জারণ সংখ্যা হচ্ছে কমে গেছে, তার মানে কপারের হয়েছে বিজারণ। আবার দেখো কার্বনের 0 থেকে 2, তার মানে কি বাড়ছে, তার মানে কার্বনের হয়েছে কি জারণ।
তাহলে দেখো তো তোমাদের প্রথম বিক্রিয়াটা আসলে সত্যি ক্লিয়ার হয়েছে কিনা। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার চলো হচ্ছে আমরা দ্বিতীয় বিক্রিয়ার কাছে যাব। তাহলে দেখো আমাদের প্রথম বিক্রিয়াটা আলহামদুলিল্লাহ কমপ্লিট। এবার হচ্ছে চলো হচ্ছে আমরা দ্বিতীয় বিক্রিয়ার কাছে যাই। দেখো প্রথম বিক্রিয়াতে আরেকটা জিনিস আমাদের মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের সমতাকরণ। প্রথম বিক্রিয়া আমাদের সমতাকরণ করার কোনো দরকারই নেই, কারণ ওর মানে প্রথম বিক্রিয়াটা আমাদের অলরেডি সমতাকরণ হয়ে আছে। এরপরে দেখো আমরা দ্বিতীয় বিক্রিয়ার কাছে গেলাম। এরপর প্রথম কাজ হচ্ছে আমরা এখন সমতাকরণটা করে নিব। তাহলে দেখো হচ্ছে আমরা সমতা করে নিই। তাহলে আয়রন এখানে একটা, এখানে এই পাশেও মনে করো একটা, ক্লোরিন দুইটা, আর এখানে দুইটা, চারটা, কিন্তু এখানে ক্লোরিন আছে কয়টা? তিনটা। তার মানে দেখো আমরা এখানে ক্লোরিন মানে এখানে যদি দুই দিই তাহলে 3 দুগুণে কত? 6। তার মানে এখানে তো চারটা আছে, তার মানে এখানে আমরা 2 ব্যবহার করে দেবো। 2 দুগুণে 4 আর 2 কত হয়ে গেল? 6। অনুরূপভাবে আয়রনও দুইটা, আয়রনও এখানে দুইটা। তারপর এখন হচ্ছে দেখো আমরা হচ্ছে জারণ সংখ্যাটা নির্ণয় করবো। তোমাদেরকে বারবার বলতেছি যে জারণ সংখ্যা নির্ণয় করাটা মেইন হচ্ছে আমাদের ব্যবহৃত যোজনী, মানে আমাদের বিক্রিয়াতে তারা বিক্রিয়া করার সময় বা যৌগ গঠনের সময় যে যোজনীটা ব্যবহার করছে, এই যোজনীটাই হচ্ছে তাদের জারণ সংখ্যা হিসেবে কাজ করবে। অর্থাৎ ধাতুর ক্ষেত্রে হচ্ছে প্লাস হবে আর অধাতুর ক্ষেত্রে হবে কি? মাইনাস। তাহলে দেখো আমরা হচ্ছে আয়রন এবং ক্লোরিনের কাছে যাই। তাহলে এবার দেখো আয়রনের ব্যবহৃত যোজনী হচ্ছে এখানে 2, স্পষ্টই আছে এদের যোজনী কিন্তু আবার গোপনীয় ভাবে নেই, এদের যোজনী আবার স্পষ্ট ভাবে আছে। তাহলে দেখো আয়রনের এখানে ব্যবহৃত যোজনী হচ্ছে 2 আর ক্লোরিনের ব্যবহৃত যোজনী হচ্ছে 1। তাহলে আমরা কিন্তু জানি যে যখন তারা যৌগ গঠন করে, যখন দুইটি মৌল যৌগ গঠন করবে, তখন আমরা জানি একজনের যোজনী আরেকজনের কাছে চলে যায়। তাহলে দেখো আয়রনের 2 হচ্ছে ক্লোরিনের কাছে গেছে, ক্লোরিনের 1 হচ্ছে কি আয়রনের কাছে চলে আসছে। তাহলে এভাবে হয়ে গেছে তারা এই যৌগটা, ঠিক আছে। তাহলে এবার দেখো আয়রন এবং ক্লোরিনের ভেতরে, আয়রন হচ্ছে ধাতু, তার মানে তার জারণ সংখ্যা হবে কি? +2। এবার দেখো ক্লোরিনের এখানে ব্যবহৃত যোজনী হচ্ছে 1, তার মানে যেহেতু সে অধাতু সেহেতু তার জারণ সংখ্যা হবে কি? -1। এরপর আমরা জানি যে কোনো মৌল বা অণু যদি মুক্ত অবস্থায় বা একা থাকে তাহলে তার জারণ সংখ্যা হবে 0, ঠিক আছে। তাহলে এই যৌগের ক্ষেত্রে আমরা চলে আসি। তাহলে এই ক্ষেত্রে দেখো আয়রনের ব্যবহৃত যোজনী হচ্ছে 3 এবং ক্লোরিন হচ্ছে কি 1, কারণ আয়রনের কাছে যোজনী আছে 1, তার মানে আয়রনের কাছে যে যোজনীটা আছে এটা ক্লোরিনের, আর ক্লোরিনের কাছে যে যোজনীটা আছে এটা হচ্ছে আমাদের আয়রনের। তাহলে এবার দেখো আয়রন হচ্ছে আমাদের ধাতু আর ক্লোরিন হচ্ছে অধাতু। তাহলে আয়রনের ব্যবহৃত যোজনী হচ্ছে কি? 3, তার মানে ধাতু যেহেতু তার জারণ সংখ্যা হবে কি? +3। আর ক্লোরিনের ব্যবহৃত যোজনী হচ্ছে 1, যেহেতু ক্লোরিন অধাতু সেহেতু তার কি বলছে জারণ সংখ্যা হবে কি? -1। তাহলে দেখো আমাদের জারণ সংখ্যা লেখা শেষ। এবার হচ্ছে আমরা জারণ বিজারণটা নির্ণয় করব। তাহলে দেখো জারণ হচ্ছে জারণ বিক্রিয়াটা হবে যার জারণ সংখ্যা হচ্ছে বাড়বে, বা জারণ মান হচ্ছে যার বাড়বে তার ক্ষেত্রে হচ্ছে জারণ ঘটবে, আর যার জারণ মান বা জারণ সংখ্যা কমবে তার ক্ষেত্রে হচ্ছে বিজারণ ঘটবে। এবার খেয়াল করো তো এখানে আয়রন 2+ থেকে আয়রন 3+, তার মানে অবশ্যই এখানে কি জারণ মান বা জারণ সংখ্যা কি বাড়ছে না? তাহলে আয়রন 2+ থেকে আয়রন 3+, তার মানে এখানে কি 2 থেকে 3, তার মানে কি জারণ সংখ্যা বাড়ছে। তার সাথে বাড়ছে মানে হচ্ছে আমাদের কি? জারণ বিক্রিয়া। বাড়া মানে হচ্ছে কি? জারণ বিক্রিয়া। এবার খেয়াল করো ক্লোরিন 0 থেকে -1, তার মানে 0 থেকে -1 এ আসছে, তার মানে এখানে কি কমছে, তার মানে 0 থেকে -1 এ আসা, 0 থেকে সে চলে আসছে কি? -1, তার মানে আমাদের -1 এর অবস্থান কি? 0-র পরে, তার মানে কমে গেছে। যেহেতু কমে গেছে সেহেতু এখানে কি হয়েছে? বিজারণ। তাহলে দেখো তো তোমাদের দ্বিতীয় বিক্রিয়া থেকে জারণ বিজারণ সত্যি ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে এবার দেখো আমাদের 2 নম্বর বিক্রিয়াটাও চলে গেল। এবার দেখো আমরা 3 নম্বর বিক্রিয়ার কাছে যাব। তাহলে দেখো আমরা 3 নম্বর বিক্রিয়ার কাছে চলে গেলাম। প্রথম কাজ হচ্ছে আমাদেরকে সমতাকরণ করে নিতে হবে। তাহলে দেখো আমরা হচ্ছে সমতাকরণ করে ফেলি। এখানে দেখো হাইড্রোজেন 2টা আছে, এখানে একটা, তার মানে আমরা এখানে 2 দিয়ে দিলাম। তাহলে 2 দেওয়ার কারণে দেখো সালফার একটা মিলে গেছে, তাহলে 2টা ক্লোরিন হয়ে গেল। আর এখানে 2টা 4টা, কিন্তু এখানে ক্লোরিন হচ্ছে 3টা, তার মানে এখন হচ্ছে আমরা এখানে যদি 2 দিই তাহলে 3 দুগুণে 6, তাহলে 3 দুগুণে 6টা, মানে এখানে ক্লোরিন 6টা হয়ে গেছে, এখানে ক্লোরিন কয়টা? 3টা, ঠিক আছে। এখন যদি আমরা 2 দেই
তাহলে 2 দুগুণে 4 আর 2টাতে 6টা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের সমতাকরণ করে নিতে হবে। এরপর কাজ হচ্ছে আমাদের জারণ সংখ্যা নির্ণয়। তাহলে তোমাদেরকে আমি বারবার বলতেছি আমরা জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করব। আমরা যে যৌগের জারণ সংখ্যা নির্ণয় করব সেই যৌগের হচ্ছে ব্যবহৃত যোজনীকে আমরা নিব। তাহলে এবার দেখো আয়রন এবং ক্লোরিন। তাহলে এখানে আয়রনের ব্যবহৃত যোজনী হচ্ছে 3 এবং ক্লোরিনের হচ্ছে কত 1। মানে আয়রনের কাছে যে যোজনী এটা হচ্ছে ক্লোরিন, আর ক্লোরিনের কাছে যে যোজনী এটা হচ্ছে কি আয়রনের। আয়রন যেহেতু ধাতু, ধাতুর ক্ষেত্রে হচ্ছে আমাদের জারণ সংখ্যা প্লাস এবং অধাতুর ক্ষেত্রে হচ্ছে আমাদের জারণ সংখ্যা মাইনাস। তার মানে দেখো আয়রনের ক্ষেত্রে আমাদের জারণ মান হবে +3 আর ক্লোরিনের ক্ষেত্রে হচ্ছে কি -1। এবার দেখো হাইড্রোজেন এবং সালফার, যখন আমরা আমাদের বিক্রিয়াতে বা যৌগের ক্ষেত্রে যখন দুজনেই অধাতু চলে আসবে তখন আমরা কিভাবে তাদের জারণ সংখ্যা নির্ণয় করব। তাহলে যে হচ্ছে বাম দিকে অবস্থিত থাকবে তাকে হচ্ছে আমরা ধাতু ধরবো, আর যে ডান দিকে অবস্থিত তাকে হচ্ছে আমরা অধাতু ধরবো। আমাদের হাইড্রোজেন হচ্ছে সর্ববামে অবস্থিত, সালফার হচ্ছে ডান দিকে অবস্থিত। তার মানে এখানে হচ্ছে আমরা হাইড্রোজেনকে হচ্ছে প্লাস ধরবো আর সালফারকে হচ্ছে কি মানে হাইড্রোজেনকে ধাতু হিসেবে বিবেচনা করব আর সালফারকে হচ্ছে অধাতু হিসেবে বিবেচনা করব। তাহলে এবার দেখো হাইড্রোজেনের জারণ সংখ্যা এখানে কত হবে। তার মানে সালফারের কাছে যে জারণ সংখ্যা বা যোজনী আছে এটা হচ্ছে আমাদের হাইড্রোজেনের, তার মানে সালফারের কাছে আছে 1। তার মানে আমাদের হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে কি +1, সালফারের হচ্ছে কি -2। তাহলে এবার চলে আসে এবার আয়রনের ব্যবহৃত যোজনী 2, তার মানে এর জারণ সংখ্যা হচ্ছে কি +2 এবং ক্লোরিনের যেহেতু আয়রনের কাছে 1 অবস্থিত তার মানে হচ্ছে ক্লোরিন হচ্ছে কি -1। অনুরূপ ভাবে দেখো হাইড্রোজেনের এখানে কি 1 1ই আছে, তার মানে হাইড্রোজেনের হচ্ছে +1, ক্লোরিনের হচ্ছে কি -1। আর আমরা জানি কোনো মৌল বা অণু যদি মুক্ত অবস্থায় থাকে তাহলে তার জারণ সংখ্যা হচ্ছে কি 0। এবার তোমাদেরকে দেখো আমি মোটামুটি ভাবে সবগুলাই হচ্ছে সবগুলোর হচ্ছে জারণ সংখ্যা নির্ণয় করে ফেলছি। এবার হচ্ছে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া হবে 2টা মৌলের ভেতরে। ঠিক আছে, এখন আমরা নির্ণয় করব যে আসলে কোন 2টা মৌলের ভেতরে জারণ বিজারণ বিক্রিয়াটা হয়ে গেছে। আমাদের মেন কথা হচ্ছে যাদের জারণ মান পরিবর্তন হবে, আমি বারবার বলতেছি যাদের জারণ মান পরিবর্তন হবে তাদের ভেতরেই হচ্ছে মেইনলি জারণ বিজারণ বিক্রিয়া হবে, আর যাদের জারণ মানের কোনো পরিবর্তন হবে না তাদের ক্ষেত্রে জারণ বিজারণ বিক্রিয়া হবে না। এই ক্ষেত্রে যদি দেখো আমরা যদি ক্লোরিনের দিকে তাকাই, এখানেও -1 ক্লোরিন, এখানেও -1, এখানেও -1, তার মানে ক্লোরিনের আমাদের জারণ বিজারণ বিক্রিয়া হয়নি। ঠিক আছে, আমাদের কিন্তু অনেক সময় বিক্রিয়া দিয়ে বলবে যে বিক্রিয়াটা রেডক্স মানে জারণ বিজারণ কিনা। ঠিক আছে, এবার দেখো এখানে হচ্ছে আয়রন, এরপরে দেখো আমাদের হাইড্রোজেনের দিকে যদি আমরা খেয়াল করি এখানেও +1 এখানেও +1, তার মানে হাইড্রোজেনের ক্ষেত্রেও আমাদের জারণ বিজারণ বিক্রিয়া হয়নি। তার মানে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে আয়রন এবং সালফারের ভেতরে, কারণ এই দুইজনের দেখো জারণ সংখ্যা পরিবর্তন হয়েছে। আয়রন 3+ থেকে 2+, আবার সালফার -2 থেকে 0। ঠিক আছে, তার মানে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া হয়েছে আয়রন এবং সালফারের ভেতরে। তা এবার দেখো তো আয়রন 3+ থেকে 2+, তার মানে দেখো তো জারণ মান বা জারণ সংখ্যা কমছে না বাড়ছে, 3 থেকে 2, তার মানে 3 থেকে 2 মানে কমে গেছে। তার মানে কমে গেছে মানে হচ্ছে কি কমছে মানে হচ্ছে আমাদের কি বিক্রিয়া বিজারণ। তার মানে আমাদের জারণ সংখ্যা যদি কমে যায় বা জারণ মান যদি আমাদের কমে যায় তাহলে আমাদের হবে হচ্ছে বিজারণ বিক্রিয়া। এরপরে খেয়াল করো অবশ্যই সালফার। তাহলে এবার দেখো সালফার -2 থেকে 0, তার মানে -2 পড়েছে -1, তারপরে হচ্ছে 0, তার মানে -2 থেকে হচ্ছে -1 বড়, তার চেয়ে বড় হচ্ছে 0। তার মানে দেখো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের জারণ সংখ্যা বা জারণ মান হচ্ছে বাড়ছে, তাহলে এখানে হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া। কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া। তাহলে দেখো আমাদের জারণ সংখ্যা বা জারণ মান যদি বাড়ে কমে তাহলে বিজারণ, আর যদি বাড়ে তাহলে হচ্ছে আমাদের কি জারণ। এরপরে দেখো হচ্ছে আমরা 4 নম্বর বিক্রিয়ার দিকে চলে আসি। এবার দেখো হচ্ছে আমরা 4 নম্বর বিক্রিয়াটা লিখলাম। এবার হচ্ছে প্রথম কাজ হচ্ছে সমতাকরণ করে নিতে হবে, যেহেতু এখানে হাইড্রোজেন 2টা এখানে 1টা, তার মানে 2 দিলাম। 2 দেওয়ার কারণে দেখো নাইট্রোজেন 2টা, 3 দুগুণে 6টা অক্সিজেন। অনুরূপভাবে এখানে আমরা যদি 2টা জানি এখানে গুণ অবস্থায় আছে তাহলে নাইট্রোজেন 2টা, তাহলে অক্সিজেন হচ্ছে কয়টা 6টা, আর ক্যালসিয়াম এখানে 1টা এখানে 1টা, তার মানে আমাদের সমতাকরণ করা হয়ে গেছে। এবার কাজ হচ্ছে আমাদের জারণ সংখ্যা নির্ণয় করা বা জারণ মানটা আমরা বা জারণ সংখ্যাটা আমরা এখন বের করব। তাহলে আমরা জানি বারবারই আমি বলতেছি মুক্ত অবস্থায় থাকা মানে কোনো মৌলের জারণ মান বা জারণ সংখ্যা হচ্ছে আমাদের 0 বা জারণ মান হচ্ছে কি 0। এবার দেখো
হাইড্রোজেন এবং নাইট্রেট। তাহলে এই ক্ষেত্রে আমরা হাইড্রোজেনকে হচ্ছে ধাতু হিসেবে বিবেচনা করব, নাইট্রেটকে হচ্ছে আমরা অধাতু হিসেবে বিবেচনা করব। এবং দুজনের ক্ষেত্রে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে যোজনী হচ্ছে ব্যবহৃত যোজনী হচ্ছে আমাদের 1 আমরা জানি যে নাইট্রেটের যোজনী হচ্ছে 1। তাহলে দেখো, তাহলে হাইড্রোজেন হচ্ছে +1, নাইট্রেট হচ্ছে কি -1। এবার দেখো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ক্যালসিয়ামের ব্যবহৃত যোজনী হচ্ছে 2 আর নাইট্রেটের হচ্ছে 1। তার মানে ক্যালসিয়াম হচ্ছে যেহেতু ধাতু +2 এবং নাইট্রেট হচ্ছে কি -1। এবার হাইড্রোজেন মুক্ত অবস্থায় আছে, তার মানে কি হাইড্রোজেনের জারণ সংখ্যা হবে কি বা জারণ মান হবে 0। তাহলে এবার দেখো কোন মৌলটার ভেতরে জারণ বিজারণ হয়নি, যার জারণ মান বা জারণ সংখ্যার পরিবর্তন হয়নি, তার ক্ষেত্রে হচ্ছে মেইনলি হচ্ছে জারণ বিজারণ হয়নি। দেখো নাইট্রেটের এখানেও -1 এখানেও -1, তার মানে এখানে কোনো জারণ বিজারণ বিক্রিয়া হয়নি। তাহলে এবার দেখো আমাদের জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে হাইড্রোজেন এবং ক্যালসিয়ামের ভেতরে। এবার খেয়াল করো, ক্যালসিয়াম 0 থেকে 2+, তাহলে ক্যালসিয়াম 0 থেকে 2+, তার মানে 0 থেকে 2 +2, তার মানে বাড়ছে, তার মানে ক্যালসিয়াম হয়েছে আমাদের কি জারণ। এবার দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, তাহলে হাইড্রোজেন +1 থেকে 0, তার মানে 1 থেকে 0-তে নেমে গেছে, তার মানে কমে গেছে, তার মানে হাইড্রোজেনের এখানে হয়েছে আমাদের কি বিজারণ বিক্রিয়া। তার মানে দেখো আমাদের 4 নম্বর বিক্রিয়াও কমপ্লিট। এবার চলো হচ্ছে আমরা 5 নম্বর বিক্রিয়াটা দেখি। তাহলে দেখো আমরা 5 নম্বর বিক্রিয়াটা লিখলাম। আমরা জানি অনেকগুলো বিক্রিয়া হচ্ছে মেইনলি হচ্ছে বিক্রিয়ক দেওয়া থাকে, আমাদের উৎপাদ দেওয়া থাকে না। আমাদের প্রথম হচ্ছে বিক্রিয়াটা করে নিয়ে তারপর সমতাকরণ করে হচ্ছে আমাদের জারণ বিজারণ নির্ণয় করতে হয়, ঠিক আছে। তাহলে দেখো হচ্ছে আমরা বিক্রিয়াটা নির্ণয় করি, মানে বিক্রিয়াটা কমপ্লিট করে ফেলি। তাহলে জিঙ্ক কার সাথে বিক্রিয়া করবে? সালফেটের সাথে, দ্বিতীয় জনের সাথে আর হাইড্রোজেন। তার মানে জিঙ্ক বিক্রিয়া করবে সালফেটের সাথে, তার মানে হচ্ছে আমাদের জিঙ্ক সালফেট প্লাস হচ্ছে হাইড্রোজেন থাকবে, ঠিক আছে। এরপরে কাজ হচ্ছে আমরা সমতাকরণ করব। আমাদের অলরেডি সমতাকরণ হয়ে আছে, এই বিক্রিয়াটা আমাদের সমতাকরণ করার দরকার নেই। যে বিক্রিয়া সমতাকরণ করা থাকবে সেই বিক্রিয়া হচ্ছে আমাদের সমতাকরণ করে নিতে হবে না। তাহলে হচ্ছে এখন হচ্ছে আমরা জারণ সংখ্যা নির্ণয় করে হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়াটা নির্ণয় করব। তাহলে আমরা জানি মুক্ত অবস্থায় যদি কোনো মৌল থাকে তাহলে তার জারণ সংখ্যা হচ্ছে 0 বা জারণ মান হচ্ছে 0। এরপর দেখো হাইড্রোজেন এবং সালফেট, এই ক্ষেত্রে আমরা হাইড্রোজেনকে আমরা ধাতু হিসেবে বিবেচনা করব, এরপর হচ্ছে সালফেট হচ্ছে আমাদের অধাতু হিসেবে আমরা বিবেচনা করব। আর আমরা জানি যে সালফেট যৌগমূলকের জারণ মান হচ্ছে -2, ঠিক আছে। এই ক্ষেত্রে আর বিবেচনারও দরকার নেই। তাহলে এখানে দেখো সালফেটের ব্যবহৃত যোজনী হচ্ছে 2, তার মানে -2, হাইড্রোজেনের হচ্ছে কি +1, যেহেতু সালফেটের ক্ষেত্রে 1 আছে, হাইড্রোজেনের ব্যবহৃত যোজনী সেহেতু +1 হবে। এবার দেখো জিঙ্কের ক্ষেত্রে, জিঙ্ক এবং সালফেট, আমরা জানি সালফেটের যোজনীও 2, জিঙ্কের যোজনী হচ্ছে 2, তার মানে জিঙ্ক এবং সালফেটের এখানে ব্যবহৃত যোজনী হচ্ছে 2, যেটা হচ্ছে আমাদের কাটাকাটি যে মানে গোপন অবস্থায় আছে যেটাকে বলা হয়। তাহলে এবার খেয়াল করো, তাহলে আমরা যেহেতু জিঙ্ক এবং সালফেটের ভেতরে যেহেতু জিঙ্ক হচ্ছে ধাতু সেহেতু তার জারণ সংখ্যা হবে +2 এবং সালফেটের হচ্ছে কি -2। তোমাদেরকে বারবার বলতেছি যখন আমরা জারণ সংখ্যাটা লিখবো এই ক্ষেত্রে আমরা মেইনলি ফোকাস করবো হচ্ছে তাদের ব্যবহৃত যোজনীর দিকে, ঠিক আছে। এরপরে হাইড্রোজেন অণুটা যেহেতু মুক্ত অবস্থায় আছে সেহেতু তার জারণ সংখ্যা হবে 0। তাহলে এবার দেখো তো কার ক্ষেত্রে এখানে জারণ বিজারণ হয়নি, মানে কোন মৌলেতে বা যৌগমূলকে হচ্ছে জারণ বিজারণ। দেখো সালফেটের এখানে জারণ মান হচ্ছে -2, এখানেও -2, তার মানে সালফেটের ক্ষেত্রে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া হয়নি বা সালফেট হচ্ছে আমাদের জারণ বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করেনি। এবার দেখো জিঙ্ক 0 থেকে 2+, তার মানে 0 থেকে 2, তার মানে জারণ সংখ্যা হচ্ছে বাড়ছে, তার মানে জিঙ্কে হয়েছে জারণ বিক্রিয়া, জিঙ্কে হয়েছে কি জারণ বিক্রিয়া। এরপর দেখো হাইড্রোজেন +1 থেকে 0-তে নামছে, মানে কি 1 থেকে আরো 0-তে নেমে গেছে, তার মানে কমে গেছে, কমে যাওয়া মানে হচ্ছে বিজারণ। তাহলে আমাদের 5 নম্বর বিক্রিয়া আলহামদুলিল্লাহ কমপ্লিট। এবার দেখো আমরা 6 নম্বর বিক্রিয়াটা যদি করি, তাহলে জিঙ্ক প্লাস হচ্ছে কপার সালফেট, তাহলে বিক্রিয়া করে হবে জিঙ্ক সালফেট প্লাস হচ্ছে কপার। তাহলে এবার খেয়াল করো, আমরা জানি মুক্ত অবস্থায় থাকা মানে হচ্ছে তার জারণ মান হচ্ছে 0। এবার হচ্ছে কপার এবং সালফেট এখানে ব্যবহৃত যোজনী হচ্ছে 2, 2, যেহেতু কপার হচ্ছে ধাতু সেহেতু +2, সালফেট হচ্ছে -2। এরপর অনুভাবে জিঙ্ক সালফেটও ব্যবহৃত যোজনী হচ্ছে 2, 2, তার মানে জিঙ্ক যেহেতু ধাতু +2, সালফেট আয়নে তো আমরা জানি -2। এরপর কপার যেহেতু মুক্ত অবস্থায় আছে সেহেতু হচ্ছে 0।
তাহলে এই ক্ষেত্রে দেখো সালফেটের ক্ষেত্রে সালফেট এখানে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া অংশগ্রহণ করেনি। তাহলে আবার দেখো জিঙ্ক 0 থেকে হচ্ছে 2 প্লাস, 0 থেকে 2 প্লাস, প্লাস 2, তার মানে বাড়ছে, তার মানে এখানে জিঙ্কের হয়ে গেছে জারণ। এবার দেখো কপার 2 প্লাস থেকে 0 তে নামছে, মানে 2 থেকে 0 তে চলে আসছে, তার মানে কমে গেছে, কমে যাওয়া মানে হচ্ছে কি বিজারণ। তাহলে দেখো অনুরূপভাবে হচ্ছে আমরা 7 নম্বর বিক্রিয়াটা করি। লেড ক্লোরাইড প্লাস ক্লোরিন, তাহলে বিক্রিয়া করে, তাহলে এবার দেখো আমরা হচ্ছে যদি সমতাকরণ করে নিই, আমাদের সমতাকরণ করার দরকার নেই যেহেতু এটা সমতাকরণ অলরেডি হয়ে আছে। এবার হচ্ছে আমরা তাদের জারণ সংখ্যা নির্ণয় করব। তাহলে দেখো লেড এবং ক্লোরিন, তাহলে লেডের ব্যবহৃত যোজনী হচ্ছে আমাদের 2 এবং ক্লোরিন হচ্ছে 1, যেহেতু লেড হচ্ছে আমাদের ধাতু সেহেতু +2 এবং ক্লোরিন হচ্ছে কি -1, এবং ক্লোরিন অণুটা যেহেতু মুক্ত অবস্থায় আছে সেহেতু তার জারণ সংখ্যা হবে 0। এবার দেখো লেড ক্লোরাইডে লেডের জারণ সংখ্যা ব্যবহৃত যোজনী হচ্ছে 4 এবং ক্লোরিনের হচ্ছে কি 1, লেড যেহেতু ধাতু সেহেতু +4, তাহলে লেডের হচ্ছে 4 এবং ক্লোরিন হচ্ছে 1, তার মানে কি ক্লোরিনের হবে -1। এবার দেখো তো কোথায় আছে আমাদের জারণ সংখ্যা বাড়ছে আর কোথায় কমছে, মানে লেড 2 প্লাস থেকে লেড 4 প্লাস হয়েছে, মানে 2 থেকে 4 এ গেছে, তার মানে বাড়ছে, তার মানে এখানে লেড হয়ে গেছে কি জারণ বিক্রিয়া। আর ক্লোরিন 0 থেকে -1 এ নামছে, মানে 0 থেকে -1, মানে -1 কিন্তু 0 চেয়েও ছোট, তার মানে কমে গেছে, 0 থেকে হচ্ছে -1, তার মানে কমে গেছে, তার মানে এখানে হচ্ছে কি বিজারণ। তাহলে অলরেডি আমাদের 7 নম্বর বিক্রিয়া কমপ্লিট। 8, 9 দেখো তোমরা যদি খেয়াল করো পারবা, তবু হচ্ছে আমরা কমপ্লিট করি। তাহলে দেখো আমরা 8 নম্বর বিক্রিয়াটার দিকে খেয়াল করি। প্রথম হচ্ছে আমাদের বিক্রিয়াটা সমতাকরণ করে নিতে হবে, যেহেতু এখানে ক্লোরিন 2টা, ক্লোরিন এখানে 1টা, তার মানে 2 দিলাম। তাহলে 2 দেওয়ার কারণে হচ্ছে পটাশিয়াম এখানে 2টা হয়ে গেছে, এখানে 1টা, তার মানে 2 দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা জারণ সংখ্যা ব্যবহার করব। এবার দেখো আমরা যদি ক্লোরিন যেহেতু মুক্ত অবস্থায় আছে তার মানে তার জারণ মান হচ্ছে 0, ক্লোরিনের যেহেতু মুক্ত অবস্থায় আছে সেহেতু ক্লোরিন অণু যেহেতু মুক্ত অবস্থায় আছে সেহেতু তার জারণ মানও 0। এবার দেখো পটাশিয়াম এবং ক্লোরিনের ক্ষেত্রে, পটাশিয়াম এবং ক্লোরিনের ক্ষেত্রে আমরা জানি পটাশিয়ামের যোজনীয় 1, ক্লোরিনের যোজনীয় 1, আর পটাশিয়াম যেহেতু ধাতু সেহেতু +1, ক্লোরিন যেহেতু অধাতু সেহেতু কি -1। এবার দেখো কার জারণ সংখ্যা বাড়ছে আর কার জারণ সংখ্যা কমছে। তাহলে পটাশিয়াম 0 থেকে +1, তার মানে 0 থেকে হচ্ছে কি +1, তার মানে বাড়ছে, তার মানে এখানে পটাশিয়ামে হয়ে গেছে কি জারণ বিক্রিয়া। এবার দেখো ক্লোরিন 0 থেকে -1, মানে 0 থেকে কমে আসছে, -1 এ আসছে, ঠিক আছে, তার মানে কমে গেছে, মানে হচ্ছে কি বিজারণ। তাহলে অনুরূপভাবে খেয়াল করব হচ্ছে আমাদের 9 নম্বর বিক্রিয়াটা। তাহলে আমরা যদি 9 নম্বর বিক্রিয়াটা লিখি SN2N4, তাহলে এবার খেয়াল করো হচ্ছে আমাদের প্রথম হচ্ছে সমতাকরণ করে নিতে হবে। তাহলে এবার দেখো প্রথম হচ্ছে আমরা সমতাকরণ করে নিচ্ছি। তাহলে এবার খেয়াল করো এখানে ক্লোরিন 3টা, 2টা 5টা, এখানে হচ্ছে 4 আর 2 এ কত হয় 6টা। তাহলে এবার দেখো আমরা যদি এখানে 2 দেই তাহলে কত হইলো, 3 দুগুণে 6 আর 2 কত হইলো 8, ঠিক আছে। তাহলে আমরা এখানেও 2 ব্যবহার করি, তাহলে যেহেতু এখানে 2 ব্যবহার করার জন্য আয়রন যেহেতু 2টা হয়ে গেছে সেহেতু আমরা এখানে 2 দিলাম, আয়রন 2টা, আবার ক্লোরিন কত 2 দুগুণে কত 4, এখানেও ক্লোরিন 4টা, তার মানে 4 4 কত হয়েছে 8টা, ঠিক আছে। ওখানে হচ্ছে আমাদের 3 দুগুণে 6 আর 2 কত 8 হয়ে গেছে, ঠিক আছে, তার মানে আমাদের সমতাকরণ হয়ে গেছে। এবার হচ্ছে আমরা জারণ সংখ্যা নির্ণয় করব। তোমাদেরকে আমি বারবার বলতেছি জারণ সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব, জারণ সংখ্যা নির্ণয় করব হচ্ছে তাদের ব্যবহৃত যোজনী থেকে, ঠিক আছে। এখানে দেখো আয়রনের ব্যবহৃত যোজনী হচ্ছে 2, তার মানে আয়রন যেহেতু ধাতু সেহেতু +2, ক্লোরিনের ব্যবহৃত যোজনী হচ্ছে 1, সেহেতু ক্লোরিন যেহেতু অধাতু সেহেতু হচ্ছে কি -1। এখানে দেখো আমরা যদি টিনের ক্ষেত্রে চলে আসি, ব্যবহৃত যোজনী হচ্ছে 4 এবং ক্লোরিন হচ্ছে কি 1, তার মানে এখানে +4 -1। অনুরূপভাবে আয়রনের হচ্ছে +3, ক্লোরিনের -1, এখানে টিনের হচ্ছে +2, ক্লোরিন হচ্ছে -1। তাহলে এবার খেয়াল করো মানে কোন মৌলটা হচ্ছে আমাদের জারণ বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করেনি। তাহলে যার জারণ মানের কোনো পরিবর্তন হয়নি সে জারণ বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করেনি। দেখো ক্লোরিন এখানেও -1, এখানেও -1, এখানেও -1, এখানেও, তার মানে এখানে ক্লোরিন জারণ বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করেনি, তার মানে বিক্রিয়া হচ্ছে আয়রন এবং টিনের ভেতরে, ঠিক আছে। তাহলে এবার দেখো আয়রনের +2 থেকে +3, তার মানে যার জারণ মান বা জারণ সংখ্যা বাড়বে তার ক্ষেত্রে হচ্ছে জারণ বিক্রিয়া হবে। তাহলে দেখো +2 থেকে +3, তার মানে বাড়ছে জারণ সংখ্যা, তার মানে এখানে হচ্ছে আমাদের কি জারণ।
তাহলে এবার দেখো খেয়াল করো, টিনের ক্ষেত্রে দেখো +4 থেকে হচ্ছে +2, +4 থেকে +2, তার মানে কমে গেছে, তার মানে এখানে হয়েছে কি বিজারণ। এবার দেখো হচ্ছে আমরা 10 নম্বর বিক্রিয়াটার দিকে একটু খেয়াল করি। তাহলে এবার দেখো আমাদের 10 নম্বর বিক্রিয়ার দিকে খেয়াল করি। তাহলে এটা হচ্ছে আমাদের 10 নম্বর বিক্রিয়া। এই বিক্রিয়া হচ্ছে আমরা প্রথম কাজে হচ্ছে আমার সমতাকরণ করে নিতে হবে। যেহেতু এখানে অক্সিজেন 2টা, এখানে একটা, তার মানে এখানে 2 দিলাম, 2 দেওয়ার কারণে ক্যালসিয়াম 2টা হয়েছে, তাহলে এখানেও 2 দিলাম। এবার হচ্ছে তাদের জারণ সংখ্যাটা নির্ণয় করব। আমরা জানি মুক্ত অবস্থায় কোনো মৌল বা অণু যদি থাকে তাহলে তার জারণ সংখ্যা বা জারণ মান হচ্ছে 0। যেহেতু ক্যালসিয়াম মুক্ত অবস্থায় আছে তার জারণ মান হচ্ছে 0। অক্সিজেন অণু যেহেতু মুক্ত অবস্থায় আছে সেহেতু তার জারণ মান কি হবে 0। এবার দেখো ক্যালসিয়াম এবং অক্সিজেন, আমি বারবার বলছি জারণ সংখ্যা আমরা বা জারণ মানটা কিভাবে বের করবো, জারণ সংখ্যা বের করা বা জারণ মান বের করার নিয়মটাই হচ্ছে আমাদের ব্যবহৃত যোজনী, মানে ওই যৌগটার ব্যবহৃত, ওই যৌগে যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর ব্যবহৃত যোজনীকে নিব। তাহলে দেখো ক্যালসিয়াম এবং অক্সিজেন এরা কিন্তু তাদের ব্যবহৃত যোজনী কিন্তু এখানে 2, মানে কাটাকাটি করে হচ্ছে আমাদের 1 অবশিষ্ট আছে। যেহেতু ক্যালসিয়াম ধাতু সেহেতু +2, অক্সিজেন যেহেতু অধাতু সেহেতু হবে কি -2। তাহলে এবার খেয়াল করো তো, যার জারণ সংখ্যা বাড়বে তার হচ্ছে জারণ বিক্রিয়া। তার মানে ক্যালসিয়াম 0 থেকে হচ্ছে 2+, তার মানে বাড়ছে, 0 থেকে 2+, তার মানে বাড়ছে, তার মানে ক্যালসিয়াম হচ্ছে জারণ বিক্রিয়া। এরপর দেখো অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে আমাদের 0 থেকে -2, মানে 0 থেকে -2 আসছে, তার মানে কমে গেছে, তার মানে অক্সিজেন হচ্ছে কি বিজারণ বিক্রিয়া। আশা করব যে তোমাদের এতগুলো রিঅ্যাকশন, মানে প্রায় 10টা আমি রিঅ্যাকশন লিখেছি, এই রিঅ্যাকশনগুলো থেকে যে আমি জারণ বিজারণ নির্ণয় করলাম তাহলে তোমাদের ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। তাহলে আজকের ক্লাস হচ্ছে আমাদের এখানে। আল্লাহ হাফেজ।